বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মহল। তারেক রহমান, বিগত সরকারি নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা। দিল্লির সাথে অসম সীমান্ত চুক্তি সংশোধন চায় ঢাকা। সীমান্ত সম্মেলনে নতজানু ভাব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিনিয়োগ অনিশ্চয়তায় কমছে কর্মসংস্থান, মজুরি তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ, সিপিডি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। আপনাদেরই প্রশ্ন না। রাষ্ট্রকাঠামো মেরামতে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোন কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। এবং একটি নির্বাচন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ২০১১ সালে সীমান্ত নিয়ে ভারতের সাথে হওয়া চুক্তিকে অসম উল্লেখ করে তার সংশোধন বা বাতিল করতে দেশটিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি। রিপোর্ট রকুনউদ্দিনের। ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তিতে বলা হয়েছে, সীমানার ১৫০ গজ নয়, জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে দেশটি, যা অসম উল্লেখ করে ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলি বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়।
আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে, এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সীমান্তের সাম্প্রতিক সংঘাত, হত্যাকাণ্ড বন্ধসহ পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, আলোচনায় নতজানুভাব থাকবে না। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে, ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না। আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতীয় নাগরিকরা, বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। স্বল্প পরিসরে হলেও আলোচনা হবে নদীর পানির সুষম বন্টন নিয়ে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যে তথ্য দেয়, তা বন্ধেও সহায়তা চাওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আলোচনায় আগের মতো সুর থাকবে না বলে জানান বিজিবির মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগে যাদের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, 6 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ হয়। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত সাংবাদিকদের চলমান অ্যাক্রেডিটেশন কার্ডগুলো বহাল থাকবে বলেও জানান শফিকুল আলম। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাটির চেয়ারম্যান অ্যালেক্স সোরেস এবং সভাপতি বিনাইফে নাওরাউজি নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরেস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলেও উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে, প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই,
তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। নির্বাচন যদি বিলম্বিত হয়, সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থ বছরের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ কেমন হবে তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও তো সেখানে অত বিনিয়োগ আসে না। রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতের যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে কর ফাঁকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রিজার্ভ চুরি বা ব্যাংক লুট হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনলাইন সত্যায়ন পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া দেশের এত বড় দুর্নীতি সম্ভব নয়। দেশের বাইরে বাংলাদেশি সেবা প্রত্যাশী নাগরিকদের ভোগান্তি কমাতে অনলাইন নির্ভরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তৌহিদ হোসেন। সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রিকায় উঠেছে, সবাই বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে।
এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল। এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যে যেভাবে করে ঢালাও ভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাও ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। মোহাম্মদপুর থানার দুটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। সকালে তাদের সিএমএম আদালতে এসব মামলায় হাজির করে রিমান্ড প্রার্থনা করা হলে আদালত এই আদেশ দেন। একই সাথে বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন ও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে 4 দিন ও ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া রাজধানী বিভিন্ন থানার কয়েকটি মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম এবং ডায়মন্ড ওয়ার্ল্ডে ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। গত মধ্যরাতের পর ট্রেনের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের পর এখন রেলে ভোগান্তির আরেক নাম শিডিউল বিপর্যয়। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়লেও সময় মতো ছাড়ছে না অধিকাংশ ট্রেন। রেলের সূচিতে গরমিলের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে জয়ন্তিকা এক্সপ্রেস ও বুড়িমারি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে টানা 24 ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে পুনরায় চালু হয়েছে রেল সার্ভিস। কিন্তু গড়বড়ে অবস্থা রেলের সময়সূচিতে। কয়েকটি ট্রেন আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরিতে ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয় ঠেকে 3 থেকে 4 ঘন্টায়। তাই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো যাত্রীদের ভোগান্তি অনেক বেড়ে যেত। এখানে আসার পরে আবার ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি। বিলম্বের পাশাপাশি ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা শতভাগ ফেরত দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। তবে অনেক যাত্রী ট্রেন চলাচলের অনিশ্চয়তার কথা চিন্তা করে যাত্রা বাতিল করেছে। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারির 1 তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে, সেক্ষেত্রে দেখেন না ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে। যাত্রীদের জন্য
সে একটা ভোগান্তির বিষয়। আমাদের অন্য ট্রেনে যাওয়ার কথা ছিল, এটা আমাদের জানানো হয়নি কোনোভাবে, এমনকি অ্যাপেও জানানো হয়নি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানায়নি যে এখনো ট্রেন এসেছে। আমরা এসে দেখি যে আমাদের 10 মিনিট আগে ট্রেন চলে গেছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। সকাল থেকে সর্বপ্রথম আমাদের দুমকুতো এক্সপ্রেস 6টা 30 মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র 4 ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 2-1 দিনের ভিতর এই টাইমগুলো মেকআপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফ ডের পরের দিন মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল বিপর্যয় শুধু ঢাকায় নয়, তা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রত্যেক বিভাগীয় রেল স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা পর নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়ছে। সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসলিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসলিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ইমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিনের উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুদক। তবে অভিযানে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এনবিআর এবং সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির খোঁজে যেয়ে ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়। এদিকে বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফিন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2 মামলা দায়ের করা হয়েছে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসেবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি। তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সেটা হচ্ছে তাদের যে 10% যে কর দেওয়া লাগে প্রতিষ্ঠান হিসাবে, সেই প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়, যে তাদেরকে দেওয়া লাগবে না। অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব
শফিকুল আলম। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন গঠন করেছে। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে রেখেছিল সেখানেও সংস্কার দরকার। আহ্বান জানান ঢালাওভাবে মামলা না দিয়ে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটি মাইল ফলক তৈরি করবে বলেও মন্তব্য করেন বক্তারা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এদেশের মুসলমান এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু তকমা দিয়ে ব্যবহার করেছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান যোগেন মণ্ডলের আদর্শকে ধারণ করে বলেও জানান তিনি। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় বক্তারা তার কর্মজীবন তুলে ধরে বলেন, আজও যোগেন্দ্রনাথ মণ্ডলের বহুজনবাদী রাজনীতির প্রাসঙ্গিকতা শেষ হয়নি। সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা প্রতিষ্ঠা, অধিকার আদায়ের লড়াইয়ে যোগেন মণ্ডল সর্বদাই প্রেরণার উৎস হয়ে থাকবেন। বৈষম্যহীন বাংলাদেশ করার প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যেতে হলে যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক আদর্শ এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বলেও মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করে বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সমস্যাগুলো কিভাবে এবং কত দ্রুত সমাধান করবে বলে মন্তব্য করেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কসমস ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ মার্কিন সম্পর্ক ভবিষ্যতে পূর্বাভাস শিরোনামের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনের সাথে সম্পর্ক তৈরিতে বাংলাদেশ চাপের মুখে পড়বে কিনা তা নির্ভর করে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সাথে সম্পর্ক কেমন হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর তাগিদও দেন তিনি। শুধুমাত্র সরকারের সাথে সরকারের সম্পর্ক নয়, প্রাইভেট ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের প্রতি বাংলাদেশকে আরও জোর দিতে হবে বলেও জানান তিনি। আলোচনায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়ার জনপদে আলো পৌঁছে দিতে 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্টের কাজ চলছে। জুলস পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড পরিত্যক্ত 70 একর জমির উপর এই প্ল্যান্ট তৈরির কাজ এগিয়ে চলছে। সৌর বিদ্যুতের উৎপাদন খরচ অন্যান্য মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের চেয়ে কম। এই বিদ্যুৎ কেন্দ্রটি বছরে 37.9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক 18.344 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে। জুলসের কর্মকর্তারা জানান, জমির মালিকদের কাছ থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে 22 বছরের লিজ নিয়ে এই প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। জলাভূমি ভরাট না করে পিলার বসিয়ে এই কেন্দ্র নির্মিত হচ্ছে, ফলে তা পরিবেশে ভারসাম্য বজায় থাকছে। নগদ নিবেদিত অর্থনীতি খবর। পাল্পের উপর বর্ধিত ভ্যাট আরোপের কারণে টমেটো বিক্রি করতে না পেরে নাটোরে বিক্ষোভ ও রাস্তায় টমেটো ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চাষি ও সরবরাহকারীরা। দুপুরে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চাষিরা নাটোর শহরতলির একডালা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বনবেল ঘুরিয়া বাইপাস মোড়ে অবস্থান নেয়। পরে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে তারা নাটোর রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় বিক্ষুব্ধ কৃষক ও সরবরাহকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, টমেটো ও আমের পাল্পের উপর আরোপিত ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% নির্ধারণ করায় অ্যাগ্রো প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ করে দিয়েছে। ফলে চাষিদের টমেটো খেতেই পচে নষ্ট হচ্ছে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বিএনপি বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মহল। তারেক রহমান, বিগত সরকারের নির্যাতনের প্রতিশোধ হবে 31 দফা। দিল্লির সাথে অসম সীমান্ত চুক্তি সংশোধন চায় ঢাকা। সীমান্ত সম্মেলনে নতজানু ভাব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিনিয়োগ অনিশ্চয়তায় কমছে কর্মসংস্থান, মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ, সিপিডি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন
www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসাব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।